আসসালামু আলাইকুম। আমি আজিম স্যার, অধ্যয়ন কোচিং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও ক্লাসে আমরা শিখব একটি সাফিক্স এবং প্রেফিক্স কিভাবে প্র্যাকটিসের মাধ্যমে শিখতে হয়। আমাদের সাফিক্স এবং প্রেফিক্সের মধ্যে বেসিক কয়েকটা নিয়ম জানা থাকলেই আর ভোকাবুলারির উপরে ভালো একটা দক্ষতা থাকলে যে কোনো সাফিক্স প্রেফিক্স খুব সহজেই করা যায়। আমি তোমাদের ক্লাসের শুরুতে বলে রাখি, ইংরেজির টোটাল 8টা পার্টস অফ স্পিচের মধ্যে সাফিক্স এবং প্রেফিক্সে 4টা পার্টস অফ স্পিচ তোমার লাগবে। পঞ্চম কোনো পার্টস অফ স্পিচের অস্তিত্ব সাফিক্স প্রিফিক্সে নাই। 4টা পার্টস অফ স্পিচ কি? নাউন প্রয়োজন হবে তোমার, ভার্ব প্রয়োজন হবে, অ্যাডভার্বের প্রয়োজন হবে, আর 4 নাম্বার অ্যাডজেক্টিভের প্রয়োজন হবে। এছাড়া অন্য কোনো পার্টস অফ স্পিচ সাফিক্স প্রিফিক্সে কোনো আলোচনায় আসবে না। প্রথমে এইটা খেয়াল রাখতে হবে নবম দশম শ্রেণীর স্টুডেন্টদের, যে সাফিক্স এবং প্রিফিক্সটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচের খেলা। সাফিক্স এবং প্রিফিক্স মূলত পার্টস অফ স্পিচের খেলা। 4 প্রকার পার্টস অফ স্পিচ। দেখা গেল তোমার বক্সের ভিতরে দেওয়া আছে অ্যাডজেক্টিভ, কিন্তু তোমার দেখা যায় আনসার হয়ে গেল নাউন। আনসার হয়ে গেল নাউন। এটাই সাফিক্স এবং প্রেফিক্সের খেলা। এরপরে প্রেফিক্স মূলত আমাদের অপোজিট ওয়ার্ড তৈরি করে, বিপরীত শব্দ তৈরি করে। সব সময় কিন্তু যে বিপরীত শব্দ তৈরি করে তা না। অনেক সময় দেখা যায় প্রেফিক্স ভার্ব আছে, চেঞ্জের পরে আবার ভার্বই হইল, কিন্তু বিপরীত শব্দ হয়ে গেছে। তাহলে সাফিক্স এবং প্রেফিক্সের আলোচনাটা যদি আমি সংক্ষেপে নিয়ে আসি, তাহলে হচ্ছে ইংরেজি 4 প্রকার পার্টস অফ স্পিচ, 8 প্রকারের মধ্যে এই 4টা পার্টস অফ স্পিচ মূলত সাফিক্স প্রেফিক্সে কাজে লাগে। সেগুলো হচ্ছে নাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। এরপরে প্রেফিক্সের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমাদের বিপরীত শব্দ তৈরি হয়, অপোজিট ওয়ার্ড তৈরি হয়। অনেক সময় এমনও আছে যে পার্টস অফ স্পিচ আছে, সেই পার্টস অফ স্পিচ থাকে কিন্তু বিপরীত শব্দ হয়ে যায়। এরকম হচ্ছে সাফিক্স এবং প্রেফিক্সের কথাটা। আর আমি এখন তোমাদের সামনে যে সাফিক্স প্রেফিক্সটা প্র্যাকটিস করাবো তোমাদের, এটা ঢাকা বোর্ড 2017 সালে আসছিল। এটা ঢাকা বোর্ড 2017 সালে আসছিল এবং আমি প্র্যাকটিস করার সময় আমি নিয়ম বলবো, বেসিক নিয়মগুলো বলবো। তোমরা যদি এগুলো একটু খেয়াল রাখতে পারো তাহলে তোমাদের জন্য সাফিক্স এবং প্রেফিক্সে তেমন একটা আর কষ্ট হবে না ইনশাল্লাহ। দেখো আমি এখন আনসারে যাচ্ছি। ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড ড্যাশ। বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, যে প্রথমে নিয়মটা বলতেছি, অ্যান্ড এর দুই পাশে সেম পার্টস অফ স্পিচ। এই যে বেসিকগুলো এভাবে খেয়াল রাখবা। অ্যান্ড এর দুই পাশে পার্টস অফ স্পিচ সেম হয়, একদম সেম। তাহলে দেখো অ্যান্ড এর আগে বাম পাশে কি আছে? লাভ, সিম্বল অফ লাভ। সিম্বল অফ লাভ ভালোবাসা, এটা নাউন। দেখো একই লাভ আবার ভার্ব হইতে পারে, যেমন উই লাভ আওয়ার মাদার, এখানে লাভটা ভার্ব হইছে, কিন্তু এইখানে লাভটা সিম্বল অফ লাভ। হ্যাঁ, এই লাভটা লাভটা হচ্ছে নাউন। তাহলে নাউন, তাহলে ডান পাশেও কি বসবে? নাউন। এখন দেখো বক্সে যে শব্দটা দেওয়া আছে, সেই শব্দটা আছে অ্যাডজেক্টিভ, পিওর, মানে বিশুদ্ধ। এখন আমাকে এটা নাউন করতে হলে বিশুদ্ধতা। আমরা জানি বাংলায় যদি তা আসে, এটা ইংরেজিতে নাউন হয় সবসময়। পিউরিটি উচ্চারণ, আনসারটা হচ্ছে কি পিউরিটি। আমরা জানি লাস্টে ওয়াই তারপরে ই এগুলো উঠা যায়, তাহলে এখানে হবে আই টি ওয়াই, পিউরিটি, বিশুদ্ধতা। দেখছো আনসারটা কিন্তু আমি লিখছি, তোমরা খেয়াল রাখো। আনসারটা লিখছি, তোমরা খেয়াল রাখো। তাহলে আহ, ঠিক আছে, হালকা একটু ইকো আসতে পারে, একটু তোমাদের এটা মানায় নিতে, অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি পারতেছি না অন্যভাবে আর কিছু। যাই হোক, দেখো বন্ধুরা, এটা একটা জুম লাইভ ক্লাস, এটা আমি ইউটিউবে আপলোড দিয়েছি বা দিব। ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড পিউরিটি। খুব মনোযোগ দাও, এই যে নিয়মটা আমি যেটা বললাম, অ্যান্ড এর দুই পাশে সেম পার্টস অফ স্পিচ, এটা তুমি ভুলবা না। এই নিয়মটা তোমার এসএসসি পরীক্ষার দিনও কাজে লাগবে। বারবার বলছি, অ্যান্ড এর দুই পাশে সেম পার্টস অফ স্পিচ। প্রয়োজনে তোমার সামনে যে খাতা কলম নিয়ে তুমি বসছো সেটা লেখা রাখো তুমি। আচ্ছা,
এরপরে দেখো, দে আর ড্যাশ ফর দেয়ার বিউটি অ্যান্ড ফ্র্যাগ্রেন্স। ফ্র্যাগ্রেন্স মানে সুঘ্রাণ, স্মেল, খুব ভালো স্মেল। দে আর, এরপরে গ্যাপ আছে বন্ধুরা, আর এর পরে যদি গ্যাপ থাকে এবং গ্যাপের মধ্যে যদি ভার্ব থাকে, শুনো মনোযোগ দিয়া, পরে গ্যাপের মধ্যে যদি ভার্ব থাকে, দেখো এটা নো আছে, এখানে কি আছে, নো আছে, জানা। আর এর পরে গ্যাপ থাকলে রাইট ফর্ম অফ ভার্ব অনুযায়ী তোমরা ভার্বের পরে পিপি বসাইবা, তাহলে নোন, ভার্বের পাস ফর্ম নো নিউ, এরপরে কি হইতেছে বন্ধুরা, নোন। এটা রাইট ফর্ম ভার্বের নিয়মে বসে গেছে, দেখো, দে আর নোন, দে আর নোন, তারা পরিচিত, ফর দেয়ার বিউটি অ্যান্ড ফ্র্যাগ্রেন্স, তাদের সৌন্দর্য এবং সুঘ্রাণের জন্য তারা কি, খুবই পরিচিত। দেখো দুইটা নিয়ম কিন্তু বলছি, একটু খেয়াল রাখবা। আচ্ছা, কারণ আনসার তো তোমাদের আমি দিয়েই দিব, কিন্তু এই যে অ্যানালাইসিস গুলা, এই অ্যানালাইসিসটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি দুইটা কথা বলছি, দুইটা নিয়ম বলে ফেলছি, কিন্তু তো এইভাবে যদি মনে রাখতে পারো, তোমার কিন্তু আর বইয়ের নিয়ম পড়ে মুখস্থ রাখা সম্ভব না, কিন্তু কথা শুনে এটা মনে রাখা সম্ভব। এই জন্য আমি অ্যানালাইসিসের ক্ষেত্রে খুব গুরুত্ব দেই। সাম ফ্লাওয়ার্স আর, ওই দেখো আর আছে, আবার আর, হ্যাঁ, আর তাহলে এটা পিপি দাও, নোটেড, নোটেড, আমি আর এটা ব্যাখ্যায় গেলাম না, নোটেড ফর দেয়ার ফ্র্যাগ্রেন্স। আচ্ছা, এখানে পিপি হয়েছে কেন, ভার্বের মধ্যে নোট আছে, নোট এটা ভার্ব আছে, আমি বলছি কি টু বি ভার্ব, এমিজ আর ওয়াজার পরে যদি বক্স গ্যাপের ভিতরে ভার্ব থাকে, তাহলে তুমি এটা পিপি লিখে দিবা। আচ্ছা, ফর দেয়ার ফ্র্যাগ্রেন্স অ্যান্ড সামার ফর দেয়ার বিউটি, কিছু সুন্দর হচ্ছে তার, আমাদের কাছে এগুলো হচ্ছে কিছু তাদের সুঘ্রাণ এবং কিছু তাদের সৌন্দর্য। বাট দ্য রোজ ইজ ফেভারিট টু আস ফর ইটস কালার অ্যান্ড বিউটি, কিছু ফুলের সৌন্দর্য আছে, আবার কিছু ফুলের সুঘ্রাণ আছে, কিন্তু গোলাপ এমন একটি ফুল যার দুইটাই আছে। ইটস মাদার প্লেস, এখানে মাদার প্লেস বলতে জন্মস্থানকে বোঝানো হয়েছে, ইজ দ্য সিটি অফ প্যারিস, দ্য ড্যাশ আর, দেখেন খুব ইম্পর্টেন্ট শুনেন, টিএইচই দা, এটা আর্টিকেল, এ এন দা, এই তিনটি কে আর্টিকেল বলে, আমরা ক্লাস 2 থেকে 3 থেকে শিখছি। খুব মনোযোগ দিয়ে শুনেন আমি এখন কথাটা কি বলি। আর্টিকেলের পরে যদি গ্যাপ থাকে, তাহলে নাউন নাইলে অ্যাডজেক্টিভ, নাউন নাইলে অ্যাডজেক্টিভ। আবার বলতেছি, আর্টিকেলের পরে যদি গ্যাপ থাকে, তাহলে নাউন নাইলে অ্যাডজেক্টিভ। দেখেন না, জাপান আছে, জাপানটা নাউন, তাহলে আমি এক কাজ করি, অ্যাডজেক্টিভ করে দিই, জাপানিজ, জাপানিজ, জাপানিজ অ্যাডজেক্টিভ, জাপানিজ, ঠিক আছে, তাহলে কি হবে, ইএসি, জাপানিজ। খেয়াল করে দেখেন, যেমন বাংলাদেশি, বাংলাদেশ নাউন, বাংলাদেশি অ্যাডজেক্টিভ, জাপান নাউন, জাপানিজ অ্যাডজেক্টিভ, ইন্ডিয়া নাউন, ইন্ডিয়ান নাও অ্যাডজেক্টিভ। তাহলে আমি নিয়মগুলো বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোনো, একদম টোটালি একটা কনসেন্ট্রেট করো, আমি যে কথাগুলো বলতেছি, এই বেসিকগুলো যদি তোমার মাথায় থাকে, আমি যে তিনটা এখন বুঝাই দিব না, যদি সময় পাই, আমার যেহেতু আমি অ্যানালাইজ করি, তোমরা জানো আমার অ্যানালাইসিসে অনেক সময় যায়, আর যদি আমি আনসার বলতাম তাহলে তো আনসার নিচে আমি নিয়ে আসছি, আর তোমাদের জন্য আনসার শিট ফুল করে রাখছি, আমি শুরুতে দেখাইছি কিন্তু। দ্য জাপানিজ আর এক্সেপশনালি ফেমাস ফর ইটস, বন্ধুরা সবাই যারা ইউটিউবে দেখতেছো, এখন আসো সবাই দেখো, ইটস, এই যে ইটস এর পরে, দেয়ারের পরে, আওয়ারের পরে, মায়ের পরে, হিজ এর পরে, হারের পরে, এগুলোর পরে সব সময় নাউন। দেখো আমি আবার কথাটা বলে ফেললাম, সবগুলো ইম্পর্টেন্ট বলতেছি, আমি কথাটা বলছি কি, ইটস এর পরে নাউন, আওয়ারের পরে নাউন, দেয়ারের পরে নাউন, ইয়োর এর পরে নাউন, হিজ এর পরে নাউন, হারের পরেও কি নাউন। তাহলে কাল্টিভেট, এটা কি ভার্ব আছে না, তাহলে এটা কি নাউন করতে হবে। আমরা জানি লাস্টে যদি একটু, আমি কিন্তু প্রথমটার সময় বলছি, লাস্টে যদি ই থাকে বা ওয়াই থাকে, এটা কিন্তু উঠা যায়, তাহলে এখানে কি হবে, কাল্টিভেশন। দেখছো, ছিল নাউন, ছিল ভার্ব, আমি বানাইলাম অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা দেখো, এইভাবে পড়তে হয় সাবজেক্ট প্রিফিক্সটা, মূলত অ্যানালাইসিস করে পড়তে হবে, যে কোনো বিষয় অ্যানালাইসিস করে পড়লে ছাত্রদের মনে থাকে, এটাই কিন্তু কমিউনিকেটিভ ইংলিশ। ওই আপনি শীট পড়বেন, রুল মুখস্থ করবেন, আর রুল অনুযায়ী পড়বেন, আপনি পারবেন না, আপনাকে টিচার অ্যানালাইজ করে দিবে।
ওই অ্যানালাইসিস থেকে আপনি আপনার যার যেটা দরকার সেটা মাথা ব্রেনে সেভ করে নিবে। অ্যাট প্রেজেন্ট মোস্ট অফ দ্য কান্ট্রিজ গ্রো রোজ ইন প্ল্যান্টি। তারপর দেখো ইট ড্যাশ জেনারেলি, মানে আচ্ছা এখন কথা হলো স্যার এখানে জেনারেলি কেন জেনারেল আছে? জেনারেল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, লাস্টে এ এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। জেনারেল এটা অ্যাডভার্ব হয়ে গেল কেন? আচ্ছা কেন অ্যাডভার্ব হয় একটা মজার কথা বলে দিতেছি, সবার জন্য অনেক ভালো লাগবে। দেখো ইট, আমি বক্সে যে শব্দটা দেওয়া আছে এটা বাদ দিলাম। ইট গ্রোজ ফ্রম জুন টু নভেম্বর। তা দেখো অ্যাডভার্বের কাজ হচ্ছে কি বাক্যে অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করা। অ্যাডভার্ব যদি নাও থাকে বাক্যের কোনো প্রবলেম হয় না, কিন্তু অ্যাডভার্ব দিলে বাক্যটা সৌন্দর্য প্রকাশ পায় বাক্যের। তাহলে দেখো এখানে যদি আমি জেনারেল শব্দটা বাদ দেই, মানে কিচ্ছু নাই, ডাইরেক্ট যদি পড়ি, তাহলে কি হচ্ছে এখানে? ইট গ্রোজ ফ্রম জুন টু নভেম্বর, সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। এবং তুমি কি বলতে চাইছে এখানে এটাও আমরা বুঝে গেছি। তাইলে অতিরিক্ত অর্থ যখন হয় তখন অ্যাডভার্বের আগমন হয়। বন্ধুরা অ্যাডভার্বের এই সংজ্ঞাটা, এটা একটা সবচাইতে গ্রহণযোগ্য। অ্যাডভার্বের আলাদা কোনো ভাবে না পড়ে কমিউনিকেটিভ ওয়েতে অ্যাডভার্বের সংজ্ঞাটা হচ্ছে ইট অ্যাডস, দ্যাট মিন্স অ্যাডভার্ব অ্যাডস এক্সট্রা ইনফরমেশন। এবং অ্যাডভার্ব ছাড়াও কিন্তু সেন্টেন্স তার নিজস্ব অর্থ প্রকাশ করতে পুরোপুরি সক্ষম। আমি তোমাদের বলছি কিন্তু বিষয়টা আগে। তাহলে ইট গ্রোজ ফ্রম জুন টু নভেম্বর, তাহলে এখানে জেনারেলটা দিয়ে দিলা, ইট জেনারেলি গ্রোজ ফ্রম জুন টু নভেম্বর। দেখছো এইভাবে যদি তোমরা সাবজেক্ট শিখো তুমি কখনো ভুলবা না। ইট সেন্ট মেক্স আস, মেক্স আস এটা বুঝছো চেয়ারফুল করে, আমাদেরকে উদ্দীপ্ত করে, চেয়ারফুল এটা অ্যাডজেক্টিভ। কোন শব্দের শেষে এফইউএল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ইট মেক্স পিপল লাইভলি, লাভলি, এই যে এরকম আছে সবগুলি কি হবে? তাহলে অ্যাফেকশনেট, অ্যাফেকশনেট কেন হয়েছে তোমরা বুঝছো? আকর্ষণীয়, হ্যাঁ অ্যাডজেক্টিভ হয়েছে কিন্তু। এই দেখো লাইভলি অ্যাডজেক্টিভ, লাভলি অ্যাডজেক্টিভ। আমি কিন্তু তোমাদের একটা আলাদা ক্লাসই নিছি যে লি থাকলে যে শুধু অ্যাডভার্ব, এটা কিন্তু ভুল কথা, এটা কিন্তু ভুল কথা। এন্ড সো অন, বাই এর পরে গ্যাপ থাকলে রাইট ফর্মের নিয়ম অনুযায়ী আইএনজি বসে। বাই এবং উইদাউট এর পরে গ্যাপ থাকলে, তাহলে বাই গ্রোয়িং রোজেস, বাই গ্রোয়িং রোজেস ইন প্ল্যান্টি উই ক্যান এক্সপোর্ট দেম অ্যান্ড সলভ আওয়ার। ওই যে নাউন একটু আগে বলছি আওয়ারের পরে গ্যাপ থাকলে কি নাউন, ওই যে ইটস এর পরে যেমন ছিল এমপ্লয়, এটা ভার্বে আছে, তাহলে এটা নাউন কি হবে? এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট প্রবলেম। দেখো এখন তারপর অর্থটা হইল না। দেখো উই ক্যান এক্সপোর্ট দেম, আমরা এগুলা কি করতে পারি? রপ্তানি করতে পারি। অ্যান্ড সলভ আওয়ার এমপ্লয়মেন্ট প্রবলেম, নাকি বেকার সমস্যা? তাহলে এমপ্লয়মেন্ট এটা হবে আনএমপ্লয়মেন্ট। দেখছো এটাকে বলা হয় ইনফিক্স, যেখানে সাফিক্সও যুক্ত হয় প্রেফিক্সও যুক্ত হয়, এখানে বলা হয়, এটাকে বলা হয় ইনফিক্স। বন্ধুরা অত্যন্ত সুন্দরভাবে আমি চেষ্টা করছি তোমাদের সাথে অ্যানালাইসিস করার জন্য, তোমরা এক মিনিট একটু এটা নিয়ে ভাবো আমি কি কথাগুলো বলছি। তো বন্ধুরা তোমরা দেখলা আমি করলাম ফ্লাওয়ার্স আর দা, আমি আনসারটা এবার পড়তেছি দেখো। ফ্লাওয়ার্স আর দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড পিউরিটি, they are known for their beauty and fragrance. Some flowers are noted for their fragrance and some are for their beauty, but the rose is favorite to us for its color and beauty. Its mother place is the city of Paris. The Japanese are exceptionally famous for its cultivation. At present, most of the countries grow rose in plenty.
It generally grows from June to November. Its scent makes us cheerful. It makes people lively, lovely, affectionate, and so on. By growing roses in plenty, we can export them and solve our আনএমপ্লয়মেন্ট প্রবলেম। বন্ধুরা, এটা অ্যানালাইসিস করা শেষ হইলো। আমি এবার দ্বিতীয়টাতে যাচ্ছি, সবাই মনোযোগ দাও। বন্ধুরা, তাহলে 2 নাম্বারটা দেখো। অ্যানালাইসিস কিন্তু খুব মজার একটা জিনিস। এটা যেই স্টুডেন্টরা অ্যানালাইসিসে মজা পাওয়া যায়, তাদের কষ্ট প্রথমত অনেক কমে যায়, অনেক কষ্ট কমে যায় তাদের। কারণ এই বইয়ের নিয়ম কানুন হাবি জাবি, এবং তাদের ইংলিশ বেসিক খুব স্ট্রং হয়, এবং দে ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড ইজিলি, খুব সহজে, কারণ তাদের ইংলিশটা বুঝতে এবং বুঝাতে সহজ হয়ে যায়। তো এটাই আসলে কমিউনিকেটিভ ইংলিশের মূল থিম। যারা বুঝার তারা এভাবে সুন্দর করে বুঝে। লোডশেডিং, আসো আবার পড়ি। হ্যাঁ, আমি কিন্তু আগের রুলগুলো কিন্তু সব জায়গায় কাজে লাগবে। লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেমস অফ বাংলাদেশ। লাইভস অফ আওয়ার সিটিজেন্স আর সিরিয়াসলি হ্যাম্পার্ড। আমি প্রথমটার উত্তর নিয়ে কোনো অ্যানালাইজ করবো না, কারণ তোমরা এটা জানো। এখন কথা হলো, স্যার আচ্ছা আপনি অ্যানালাইজ করেন। আচ্ছা আমি অ্যানালাইজ কেমন, আমি এনে এল ওয়াই দিছি কেন দেখো আগে, আমার কথার সাথে কাজে মিলে কিনা। আমি কি বলছি, অ্যাডভার্ব কখন, যখন বাক্যে অ্যাডভার্ব শব্দ না বসাইলেও বাক্যের মূল অর্থের কোনো পরিবর্তন হয় না। অ্যাডভার্বের আগমনে বাক্যটার অর্থটাতে একটু সৌন্দর্য হয়। যেমন দেখো, লাইভস অফ আওয়ার সিটিজেন্স আর হ্যাম্পার্ড ফর লোডশেডিং, হয়ে গেছে কিন্তু সেন্টেন্স। তুমি এখানে যদি সিরিয়াসলি না বলো তাও হয়ে গেছে। তাহলে দিলাম এই যে সিরিয়াসলি। আচ্ছা, একজন মেসেজ দিছো, সেটা হচ্ছে স্যার আর এর পর এখানে পিপি হইলো না কেন? পিপি হবে কেমনে? পিপি হইতে হলে তো ভার্ব লাগবো। এখানে তো সিরিয়াস অ্যাডজেক্টিভ। শব্দের শেষে ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ না? তাহলে অ্যাডজেক্টিভের আবার পিপি হয়? আমি তো বলছি ব্র্যাকেটের ভিতরে যদি ভার্ব থাকে তাহলে পিপি হবে। ভার্বের হয় পিপি, অ্যাডজেক্টিভের তার পিপি হওয়ার সুযোগ নাই, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হওয়ার সুযোগ নাই। আর এখানে অ্যাডভার্ব কেন হয়েছে তোমরা বুঝে ফেলছো। ঠিক এইভাবে অ্যাডভার্ব দেখবা সারা জীবন, অ্যাডভার্ব বাইর করবি তোরা এইভাবে, এত মজা লাগবে। তোমরা তোমাদের ছোট ভাই বোনদের এইভাবে পড়াবে অ্যাডভার্ব বের করার জন্য। তবে এই সিস্টেমটা কমপক্ষে অষ্টম শ্রেণী হইতে হবে, ছোটদের এটা শেখানো যাবে না। লাইভস অফ আওয়ার সিটিজেন্স আর সিরিয়াসলি হ্যাম্পার্ড ফর লোডশেডিং। আমি সিরিয়াসলি শব্দ না বললেও দেখো বাক্যের অর্থের মূল অর্থের কোনো পরিবর্তন হয় না। লাইভস অফ আওয়ার সিটিজেন্স আর হ্যাম্পার্ড ফর লোডশেডিং হয়ে গেছে, কিন্তু সিরিয়াসলি দেওয়া থেকে একটু গুরুত্বটা বাড়ছে, এই আর কি। তারপর দেখো, স্টুডেন্টস ফেস, ফেস ভার্ব, ভার্বের পরে গ্যাপ থাকলে নাউন, ভার্বের পরে গ্যাপ থাকলে নাউন। ডিফিকাল্ট আছে এখানে, মাঝে মধ্যে অ্যাডজেক্টিভও বসে, তো বেশিরভাগ নাউন বসে। ডিফিকাল্ট এটা অ্যাডজেক্টিভ আছে, তাহলে অবশ্যই নাউন করে নিতে হবে এটা। ডিফিকাল্টি, স্টুডেন্টস ফেস ডিফিকাল্টি, অথবা ডিফিকাল্ট স্টুডেন্টস আছে যেহেতু, তো ডিফিকাল্টিটা প্লুরাল করে দেই, তাহলে কি হয় আই ইএস। স্টুডেন্টস যেহেতু আছে, যদি আমি শুধু স্টুডেন্ট দিত তাহলে ফেসেস হইতো, আর ডিফিকাল্টি দিতাম। আমি ডিফিকাল্টিস কেন দিছি? স্টুডেন্টস ফেস ডিফিকাল্টিস ইন রিডিং ডিউরিং লোডশেডিং। আচ্ছা এরপর দেখো, ড্যাশ অ্যাক্টিভিটিস আর অলসো হ্যাম্পার্ড। ইন্ডাস্ট্রি অ্যাক্টিভিটিস না, তোমরা জানো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। লাস্টে ওয়াই থাকলে কিন্তু আমি বলছি এগুলো উঠে যায়, ওয়াই থাকলে ই থাকলে এগুলো উঠে যায়। তাহলে কি হবে? ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আর অলসো হ্যাম্পার্ড। উই শুড ইউজ ইলেকট্রিসিটি। দেখো এন্ডের দুই পাশে সুন্দর করে দুইটা গ্যাপ দিয়ে দিছে,
একটার উত্তর দেয় নাই। যদি একটা দিয়া দিত বুঝতাম তো আরেকটা কি হবে, কোন পার্টস অফ স্পিচ হবে। তাহলে এখন আমি দুইটাই সাজাবো সুন্দর করে। উই শুড ইউজ ইলেকট্রিসিটি, আমাদের ব্যবহার করতে হবে ইলেকট্রিসিটি। তার মানে কি, একটু মিতব্যয়িতার সহিত এবং সততার সহিত, অনেস্টলি অ্যান্ড ফ্রুগ্যালি, অনেস্টলি অ্যান্ড দুইটা অ্যাডভার্ব দিয়েছি, অ্যান্ড ফ্রুগ্যালি। ফ্রুগ্যালি মানে, ফ্রুগ্যাল মানে মিতব্যয়, যিনি মিতব্যয়ী তারে ফ্রুগ্যাল বলে। আর ফ্রুগ্যালিটি মিতব্যয়িতা, মিতব্যয়িতা অর্থাৎ আয় বুঝে ব্যয় করার অভ্যাস। অ্যান্ড শুড ক্রিয়েট, ওই যে ভার্বের পরে গ্যাপ আছে বন্ধুরা, ভার্বের পরে গ্যাপ, আমি একটু আগে বলছি নাউন, অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস। দেখেন আমার এই ছোট্ট কয়েকটা কথা যদি আপনি শুনেন, আমি ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দিব, তোমরা বারবার যদি এটা শুনো, তোমার কিন্তু আর দ্বিতীয়বার ভয়ের কোনো কারণ নাই। অ্যামাং পিপল টু সলভ দিস, ন্যাশন আছে এখানে, এটা হবে ন্যাশনাল প্রবলেম, এটা তোমরা সবাই বুঝতে পারছো। কিছু জিনিস উত্তর তোমার ব্রেন নিজেই বাড়ি দিবে, ন্যাশনাল প্রবলেম। বিসাইডস, এছাড়াও, গভর্নমেন্ট শুড টেক, এই যে টেক ইফেক্টিভ স্টেপস, এই যে টেক হচ্ছে ভার্ব, ইফেক্ট এটাও ভার্ব আছে, এন্ড এটার ইফেক্ট, ইফেক্ট এইভাবে নাউন দিলে হয় না, এই জন্য এটাকে অ্যাডজেক্টিভ দিয়ে দিব। ইফেক্টিভ স্টেপস টু আপগ্রেড, আপগ্রেড, আপগ্রেড মানে কি, বৃদ্ধি করা। ইউপি, আপগ্রেড আওয়ার পাওয়ার স্টেশন, টু মিটিগেট মানে কি কমানো, দা ডিসঅ্যাডভান্টেজেস, এটাতে ফলে আমাদের অনেক সমস্যা হয় কিন্তু, ডিসঅ্যাডভান্টেজ এই জন্য, ডিসঅ্যাডভান্টেজেস অফ আওয়ার পিপল। বন্ধুরা এই ছিল দ্বিতীয় সাফিক্স এবং প্রেফিক্সটা। আমি এটা উত্তরটা তোমাদের সামনে শেয়ার করতেছি, বলতেছি দেখো। লোডশেডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন প্রবলেমস অফ বাংলাদেশ। Lives of our citizens are seriously hampered for load shedding. Students face difficulties in reading and in reading during load shedding. Industrial activities are also hampered. We should use electricity honestly and frugally, and should create awareness among people to solve this national problem. Besides, government should take effective steps to upgrade our power stations to mitigate মানে বলছি তো কমানো, হ্রাস করা, the disadvantages of our people. বন্ধুরা এবার আজকে শেষ এবং 3 নাম্বার কোথায় গেল গেল কই, 8 নাম্বার, এই যে, ওকে পেয়েছি। The books of famous dash are put on sale in the book fair. ফেমাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের গ্যাপ থাকলে নাউন, তাহলে বুকস আছে, রাইটার তো একজন না, একাধিক রাইটার হবে, রাইটার্স। আর পুট অন সেল ইন দ্য বুক ফেয়ার, আমরা জানি যারা যারা একটু বেশি নাম করা লেখকদের বই বইমেলায় পুট অন রাখা হয় বিক্রি করার জন্য। মোস্ট অফ দা, একটু আগে কিন্তু বলছি দা এর পরে আর্টিকেলের পরে গ্যাপ থাকলে হয় নাউন নাহলে অ্যাডজেক্টিভ, এখানে আছে ভার্ব, তাহলে এবার ভিজিটর্স, টোর্স কেন হয়েছে তোমরা জানো, ভিজিটর্স বাই বুকস অফ ডিফারেন্ট, দেখো ডিফারেন্ট একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের গ্যাপ, তাহলে কি হবে নাউন, পাবলিশার্স, পাবলি পাবলিশার্স। অলমোস্ট নো ভিজিটর রিটার্নস ফ্রম দ্য ফেয়ার উইদাউট মেকিং এনি পারচেস, মানে প্রায় বেশিরভাগই দর্শনার্থীরা কেউই ফিরে না কোনো কিছু কেনাকাটা না কইরা। দা, ওই যে আবার আর্টিকেল পরে গ্যাপ, তাহলে বাই আছে ভার্ব হয়ে যাবে নাউন, দা বায়ার্স লাইক টু বাই অ্যাট এ ফেয়ার প্রাইস, মানে যারা ক্রেতা তারা চায় যে ন্যায্য মূল্যে কিনতে, ফেয়ার প্রাইস মানে ন্যায্য মূল্য। আবার বুক ফেয়ার ইজ অলওয়েজ ক্রাউডি অথবা ক্রাউডেড, অ্যাডজেক্টিভ। অ্যাজ
যেহেতু ভেরিয়াস, আর ও ইউএস, অ্যাজ ভেরিয়াস, ওই যে ওয়াই থাকলে কাটা যায়, অ্যাজ ভেরিয়াস অ্যাজ ভেরিয়াস বুকস আর, ওই যে আর আছে দেখো, ভার্ব আছে না বন্ধুরা, ভার্ব আছে না, তাহলে পিপি দিতে হবে। অ্যান্ড প্লেইড হইলে, প্লেইড ইন এ ফেয়ার মানে খেলে, এই খেলাটা না হয়ে তুমি একটা সাথে একটু একটা প্রেফিক্স যুক্ত করো, হ্যাঁ, ডিসপ্লেড লিখে দাও, দেখো ডিসপ্লেড, যেখানে সাফিক্স যুক্ত হয় প্রেফিক্স যুক্ত হয় ওটাকে কি বলে, আমি কিন্তু বলছিলাম ওই যে আনএমপ্লয়মেন্টের সময় ওইটাকে ইনফিক্স বলে। এই যে এগুলো কিন্তু তোমাদের বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিভিন্ন সময় বেসিকে ধরবে, বেসিকে ধরে কিন্তু এগুলা। ইন এ ফেয়ার দ্য বায়ার্স গেট স্কোপ টু চুজ বুকস, সুযোগ পায় বই বাছাই করার, দ্য বায়ার দে বাই দেয়ার চুজেন বুকস, একটা এন দিয়েছি, আফটার এ লং সার্চ দিস ফ্যাসিলিটি ইজ অ্যাভেলেবল, না না, আনঅ্যাভেলেবল ইন এনি প্লেস আদার দ্যান এ বুক ফেয়ার, মানে বই মেলা ছাড়া অন্য কোনো লাইব্রেরিতে গেলে কিন্তু এটা সম্ভব না, সম্ভব না, আনঅ্যাভেলেবল in any place other than a book fair. A book fair is always welcomed by the students. বন্ধুরা সব সময় স্টুডেন্টরা এটাকে খুবই সুন্দরভাবে স্বাগত জানায়। এই হচ্ছিল 3 নাম্বার এবং শেষেরটার উত্তর। The books of famous writers are put on sale in the book fair. Most of the visitors buy books of different publishers. Almost no visitor returns from the fair without making any purchase. The buyers like to buy at a fair price. Our book fair is always crowded as various books are displayed in a fair. The buyers get a scope to choose books. They buy their chosen books after a long search. This facility is unavailable in any place other than a book fair. A book fair is always welcomed by the students. বন্ধুরা এইটা হচ্ছে ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্ন। এটা তোমাদের কাছে যাওয়াটা টাফ, নতুন টেস্ট পেপারগুলোতে 15 সালের প্রশ্ন নাই। হ্যাঁ, তাহলে আমি আজকে তোমাদের প্রথমে 2017, 2016 এবং 2015 শেষ, এটা এই 3টা করাইলাম। আশা করি তোমরা আমার অ্যানালাইসিসটা থেকে উপকৃত হয়েছো। যারা ইউটিউবে দেখলা তোমাদেরকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করতেছি। তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।